ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে দীর্ঘদিন বাড়িতে বসে বোর হচ্ছ। তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি। তোমরা জানো, পৃথিবী শুরুর একেবারে প্রথম দিকে উষালগ্ন থেকেই প্রাকৃতিক বিভিন্ন ঘটনা মানুষজন লক্ষ্য করেছিল, দেখেছিল এই ঘটনাগুলি কতগুলো নিয়মে নিয়ন্ত্রিত হয়, নিয়মের সাহায্যে সংগঠিত হয়। তো এই নিয়মগুলোকে পর্যালোচনা করতে গিয়েই বিজ্ঞানের জন্ম হয়েছিল। এবার বিভিন্ন বিষয়ে গবেষণা, বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ থেকে মানুষ বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন শাখার জন্ম হয়েছিল। তো এই শাখাগুলোর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি প্রধান শাখা হচ্ছে পদার্থবিদ্যা। তাহলে এই পদার্থবিদ্যাটা কি জানতে হলে আমরা একটা ছোট্ট সংজ্ঞা দিতে পারি। এটা যে বিজ্ঞানের যে শাখায় জড় পদার্থ, শক্তি এবং তার রূপান্তর সম্পর্কে আলোচনা করা হয় তাকেই পদার্থবিজ্ঞান বলা হয়। দ্যাট মিন্স physics is the branch of science concerned with the nature, properties of matter and energy. এই পদার্থবিজ্ঞানের বিভিন্ন মৌলিক তত্ত্ব এবং প্রকৃতির বিভিন্ন নিয়মকে পরিমাপ করতে, পর্যালোচনা করতে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে যন্ত্র আবিষ্কার হয়েছে, যে যন্ত্রগুলোর সাহায্যে আমরা পদার্থবিজ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি। তো এই বাস্তব জীবনে পদার্থবিজ্ঞানের প্রয়োগের সাহায্যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের পদার্থবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত আছে। বিশেষ করে কেমিস্ট্রি, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, এরকম বিভিন্ন বিষয়ের সঙ্গে পদার্থবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। মোরওভার আমরা এটাকে বলতে পারি ফিজিক্স ইজ দ্য বেসিস অফ মেনি আদার সায়েন্সেস ইনক্লুডিং কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি অ্যান্ড মেডিকেল সায়েন্স। তাহলে তোমাদের আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফিজিক্স বিষয়ে যে সমস্ত সিলেবাস আছে সেই সিলেবাস নিয়ে তোমাদের সামনে একটা ছোট্ট ধারণা, একটা প্রাথমিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করব। পরেরগুলো দেখো। ক্লাস 10-এ তোমরা এইরকম একটা বইয়ের সাহায্যে পদার্থবিজ্ঞানের একটা ধারণা পড়েছো, কিন্তু বইটার নাম ছিল পদার্থবিদ্যা ও ভৌত রসায়ন, ভৌতবিজ্ঞান ও পরিবেশবিদ্যা, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। তাহলে এই যে ফিজিক্যাল সায়েন্স আর এনভায়রনমেন্টে তোমরা রিটেন পরীক্ষা দিয়েছিল 90 নম্বরের, আর ওরাল পরীক্ষা দিয়েছিল 10, অর্থাৎ টোটাল ছিল কত? 100। তো এই বইটা যেটা ফিজিক্যাল সায়েন্স, আমরা এনভায়রনমেন্টটা যদি বাদ দিয়ে দিই, পরিবেশ অর্থাৎ প্রথম চ্যাপ্টারটা তোমাদের পরিবেশের জন্য ভাবনা, সেই জায়গাটুকুটা যদি বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াই ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। তো এই ভৌত বিজ্ঞানে অ্যাকচুয়ালি 3টে পার্ট ছিল, তোমরা পড়েছো। সেটা হচ্ছে প্রথম পার্টটাকে বলা হয় যে প্রথম পার্টে ছিল তোমাদের যে গ্যাসের ধর্ম, রাসায়নিক গণনা। সেই গ্যাসের ধর্মটা হচ্ছে কমন পার্ট একটা, অর্থাৎ সেটা ভৌত ও রসায়ন, ভৌত রসায়ন বলা হয়। এরপরে তোমাদের ছিল চলতড়িৎ, তাপের ঘটনা, আলো, পরমাণু, নিউক্লিয়াস। তাহলে এই যে চ্যাপ্টার গুলো পড়েছো, এই চ্যাপ্টার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্সের অংশ, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সটা এখন 11-এ উঠে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে ফিজিক্স, এই যে চ্যাপ্টার গুলো তোমরা পড়েছো সেইগুলো হচ্ছে ফিজিক্সের অংশ। আর পরের পার্টে তোমরা পড়েছো রাসায়নিক গণনা, অর্থাৎ প্রথমেই ছিল রাসায়নিক গণনাটা, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে পড়েছিলে পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, ধাতুবিদ্যা, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। তাহলে এই যে অংশগুলো আমরা পড়েছিলাম, তাহলে এই অংশগুলো অ্যাকচুয়ালি কেমিস্ট্রির অংশ। তাহলে এইভাবে আমরা ওই ফিজিক্যাল সায়েন্সটা আসলে দুটো
পার্টের সমষ্টি ছিল, যেটা আমরা 11-এ এখন দুটো অংশ হিসাবে ভাববো, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। তো আজকে আমরা ফিজিক্সটা নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতেই পারোনি যে এইরকম একটা পাতলা বইয়ের মধ্যেই যে দুটো এইরকম মোটা মোটা বই ঢুকে আছে, সেটা কিন্তু তোমরা আগে প্রথমে বুঝতে পারোনি। তো এখানে আমরা এই দুটো বই যে ঢুকে আছে, তাহলে অর্থাৎ একটা ফিজিক্সের এরকম একটা বই, কেমিস্ট্রির একটা বই, তো এই বইগুলো আমরা সম্পর্কে, অর্থাৎ ফিজিক্সের একটা বই, এই যে মোটা বই, এখনই তোমাদের ভাবনা শুরু হয়ে গেল যে পাতলা বইয়ের পরিবর্তে এরকম একটা মোটা বই, তো এটা কি করে আমরা উদ্ধার করব? তো যাতে এটা আমরা ধাপে ধাপে, অর্থাৎ কোন একটা বড় জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি হয়, তাহলে ওই বড় জিনিসটাকে না ভেবে আমরা একটু ছোট 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 করে ভাববো, যাতে জিনিসটা আমাদের সহজ হয়ে যায়। তো এই সহজ জিনিসটা আমাদের জানতে হলে প্রথমেই এই এইচএস যে তোমাদের 11-এর যে ফিজিক্স, সেই ফিজিক্সের একটা সিলেবাস সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দরকার, অর্থাৎ এ ব্রিফ আউটলাইন অন এক্সাই ফিজিক্স সিলেবাস আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সম্পর্কে আমরা একটা ক্ষুদ্র ধারণা দেওয়ার আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে। তবে এখানে আমরা বলে নিই, এখানে আমাদেরকে ফিজিক্সে আমাদের কিন্তু 100 নম্বরেরই পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 100-র মধ্যে আমাদের থিওরিটিক্যাল এক্সাম দিতে হবে, অর্থাৎ তোমরা যেটা লিখিত রিটেন এক্সাম বলে জানো, সেই থিওরিটিক্যাল এক্সাম হচ্ছে আমাদের 70, অর্থাৎ 70 নম্বরে আমাকে লিখিত পরীক্ষা দিতে হবে। আর 30 নম্বর, বাকি 30 হচ্ছে প্র্যাকটিক্যাল, ব্যবহারিক অংশ, অর্থাৎ এটা প্রত্যেক স্কুলে ল্যাব আছে, সেই ল্যাবে এক্সপেরিমেন্ট হবে, সেই এক্সপেরিমেন্টের বেসিসে এই নম্বরটা কিন্তু তোমরা পাবে, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 100। অর্থাৎ প্রথমেই দেখো আমাদের অনেক হালকা হয়ে গেল ব্যাপারটা, কিরকম আমাদের 70-এর জন্য পড়াশোনা করতে হবে, বাকিটা আমাদের ব্যবহারিক কাজ করতে হবে। তাহলে 100 থেকে আমাদের 70 হয়ে গেল, কিন্তু সময়টা কিন্তু একই থাকবে, অর্থাৎ সময়টা আমাদের যে 3 ঘন্টা ছিল 100 নম্বরের জন্য, এখানে 70-এর জন্য আমরা ওই 3 ঘন্টায় পাবো। 3 ঘন্টার মধ্যে আমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তো এই লিখিত পরীক্ষাগুলো আমরা কোন কোন বিষয়ের উপর দিব, অর্থাৎ আমাদের সিলেবাসে কি আছে, সেইগুলো নিয়ে এবার আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। যেটা আমরা সায়েন্সের যেমন বিভিন্ন শাখা দেখলাম, সেই শাখার মধ্যে একটা ফিজিক্স, সেরকম ফিজিক্সের অনেকগুলো শাখা আছে। তোমরা ভবিষ্যতে যদি পড়াশোনা করো ফিজিক্স নিয়ে, অর্থাৎ গ্রাজুয়েশনে বা মাস্টার্স করো, তাহলে সেক্ষেত্রে দেখবে ফিজিক্সের অনেক স্বতন্ত্র শাখা আছে। সেই শাখার মধ্যে তোমাদের সিলেবাসে যে এখানে যেটা আছে সিলেবাসে, সেটা 4টি শাখা আছে। একটা হচ্ছে মেকানিক্স, বলবিদ্যা, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ সংক্ষেপে জিপিএম, পদার্থের সাধারণ ধর্ম। 3 নম্বর হচ্ছে হিট, তাপ, যেটা তোমরা অলরেডি জানো, ক্লাস 9-এ বা 10-এ পড়েছো। আর একটা হচ্ছে শব্দ, সাউন্ড। তো এখানে মেকানিক্সটা কি? মেকানিক্সটা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের একটা খুবই প্রাচীন শাখা, যেটা সনাতন পদার্থবিদ্যার একটা শাখা বলা হয় মেকানিক্সটা। মেকানিক্সে পদার্থের গতির বর্ণনা করা হয় এবং গতির কারণ সম্পর্কে, গতির বর্ণনা এবং গতির কারণ সম্পর্কে আলোচনা করা হয়। ইন মেকানিক্স, ডিলিং উইথ ডেসক্রাইবিং মোশন অ্যান্ড কজ অফ মোশন, এ হচ্ছে আমাদের মেকানিক্স। এবার আমরা পদার্থের সাধারণ ধর্ম, অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা কিছু ঘটনা ঘটতে দেখি প্রত্যেক দিন, দৈনন্দিন আমরা দৈনন্দিন জীবনে যেসব ঘটনাগুলো উপলব্ধি করি, সেইগুলোকে তার কার্যকরণ বা কেন ঘটে, বা তাদের যে ঘটনাগুলো ঘটছে সেটা কি নিয়মে ঘটে, তার ভিতর কি সূত্র রয়েছে, কত নিয়ম রয়েছে বিধিবদ্ধ, সেইগুলো আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমাদের জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। সেইগুলো আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের জিপিএম বা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। আর এরপরে হিট, তাপ, তোমরা তাপ পড়েছো, অর্থাৎ হিট ইজ এ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ তাপ হচ্ছে শক্তির একটা রূপ। অর্থাৎ এখানে আমরা তাপ নিয়ে বিভিন্ন ডিসকাস করব এলাবোরেটলি। লাস্টলি হচ্ছে আমাদের সাউন্ড। সাউন্ড ইজ অলসো এ ফর্ম অফ এনার্জি, অর্থাৎ
শব্দটা হচ্ছে আমাদের শক্তির একটা রূপ। সেই শব্দ নিয়েও আমরা এখানে আলোচনা করব এবং এই যে আমরা চারটে শাখা দেখলাম ফিজিক্সের, এই চারটে শাখাকে মোটামুটি তোমাদের সিলেবাসে, অর্থাৎ সিলেবাসে যে কোশ্চেন প্যাটার্ন হয় সেই কোশ্চেন প্যাটার্নের নিয়ম অনুযায়ী এটাকে 9টি ইউনিটে ভাগ করা হয়েছে। সেই ইউনিটগুলো এবার আমরা দেখে নেওয়া। প্রথম ইউনিটে আমাদের আছে ইউনিট 1, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ ভৌত পরিবেশ এবং তার পরিমাপ। সেখানে আমাদের জন্য বরাদ্দ আছে 2 নম্বর আমাদের সিলেবাসে, অর্থাৎ এখানে 2 নম্বরের কোশ্চেন থাকবে। এর পরের ইউনিট, সেকেন্ড ইউনিটটা হচ্ছে কাইনামেটিক্স। সেই কাইনামেটিক্সে আছে 10 নম্বর। এরপরে লজ অফ মোশন, এই লজ অফ মোশনে আমাদের আছে 10 নম্বর। তারপরে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, এখানে 5 নম্বর। মোশন অফ এ সিস্টেম অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি, অর্থাৎ সিস্টেম অফ পার্টিকেলের গতি এবং দৃঢ় বস্তু, এটা আছে 6 নম্বর। তারপরে গ্র্যাভিটেশন, মহাকর্ষ, সেই মহাকর্ষে আছে 7 নম্বর। এরপরে হচ্ছে ইউনিট 7, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, অর্থাৎ আমরা একটু আগে যে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটারটা পড়লাম সেই একই জিনিস এখানে বাল্ক ম্যাটার, পদার্থের ভৌত ধর্ম, পদার্থের সাধারণ ধর্ম, সেখানে আছে 10 নম্বর। আর হচ্ছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার, অর্থাৎ এখানে 3টে চ্যাপ্টার মিলে এখানে হচ্ছে 10 নম্বর। আর লাস্টলি হচ্ছে আমাদের ইউনিট 9-এ অসিলেশন অ্যান্ড ওয়েভ, সেখানে আছে 10 নম্বর। অর্থাৎ টোটাল যদি যোগ করো, দেখো টোটালটা হবে আমাদের 70 নম্বর, অর্থাৎ 70 নম্বরের আমাদের পরীক্ষা দিতে হবে। এবার আমরা ইউনিট ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট ধরে ধরে সংক্ষেপে আমরা কিছু কথা যেগুলো বলবো সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আমরা ইউনিট 1 দেখেছি ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট, ভৌত পরিবেশ ও তার পরিমাপ। তো এখানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জানবো, অর্থাৎ রাশি, ভৌত রাশি। এনি মেজারেবল থিং ইজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এই মেজারেবল থিংটা আমরা পরিমাপ করব। এই পরিমাপ করতে গেলে বিভিন্ন জায়গায় তার একক কি রকম হবে, কি এককের সাহায্যে পরিমাপ করব। অর্থাৎ আমরা হয়তো একটা দেখা যাচ্ছে যে মাঠের দৈর্ঘ্য মাপবো, দৈর্ঘ্য আমরা মাপি সাধারণত স্কেলের সাহায্যে। সেটা মাঠের দৈর্ঘ্য মাপতে গেলে যে স্কেল ব্যবহার করবো, এখান থেকে কলকাতার দূরত্ব মাপতে গেলে নিশ্চয়ই সেই স্কেল ব্যবহার করবো না। বা এখান থেকে গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে আমরা কি একক ব্যবহার করব। বা হয়তো দেখা যাচ্ছে যে কোন একটা ভৌত রাশির একক আছে কিন্তু মাত্রা নাই। এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে পরিমাপ করব। আমরা সাধারণত স্কেলের সাহায্যে যে জিনিসটা পরিমাপ করি সেটা হচ্ছে স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। তো এখানে আমরা একটা দৈর্ঘ্য পরিমাপ করেছি। স্কেলে যে সব থেকে ছোট আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। সব থেকে ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে পারি আমরা 1 মিলিমিটার, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। অর্থাৎ এর থেকে আমরা ছোট মাপ কিন্তু স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারি না। এখানে একটা ছবি দিয়েছি, দেখো একটা দণ্ড আছে। এই যে দণ্ডটা, এই দণ্ডটার আমরা স্কেলের সাহায্যে পরিমাপ করব। স্কেলের আমি কতগুলো দাগ টেনেছি। এবার এটাকে আমরা আতস কাঁচ দিয়ে, তোমরা জানো আতস কাঁচে ছোট জিনিসকে বড় করে দেখা হয়, আতস কাঁচ দিয়ে এই জায়গাটাকে বড় করে ভিউ করে দেখেছি, এইরকম জিনিস এসছে। এবার এইরকম জিনিস এসছে, এই যে দণ্ডটার এন্ড পয়েন্টটা গিয়ে এইখানে শেষ হয়েছে, যেটা কিনা এটা ছিল 2.0, তাহলে এটা 2.1, এটা 2.2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 2.6 আর এটা হচ্ছে 2.7। তাহলে এই দণ্ডটা শেষ হয়েছে 2.6 আর 2.7 এর মাঝে। তার মানে তুমি দণ্ডটার দৈর্ঘ্য কত বলবে সাধারণ স্কেলের সাহায্যে কেউ বলতে পারে, হয়তো দেখা যাচ্ছে আমরা 20 জনকে মাপতে দিয়েছি, সে বলতে পারে কেউ যে 2.6 বলতে পারে, কেউ আবার কেউ বলতে পারে 2.7 হতে পারে। তাহলে আমরা কোনটাকে ঠিক বলবো, 2.6 না 2.7? তাহলে কি আমরা করে নেব যে যেদিকে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যেদিকে পাল্লা ভারী, অর্থাৎ 10 জনের মধ্যে 7 জন যেটা বোঝে সেটা ঠিক? সেটা কিন্তু নয়। এখানে দুজনেই ভুল। আমরা সূক্ষ্মভাবে যদি বিচার করি দুজনেরই এটা কিন্তু অসম্পূর্ণ, দুজনেরটা এরর আছে মাপতে গিয়ে, অর্থাৎ দুজনেরটাই ত্রুটিপূর্ণ, ত্রুটি মুক্ত নয়। তাহলে এটা এই যে 2.6 এরও একটু বেশি,
আর 2.7 এর একটু কম, তাহলে এই জায়গাটা আমরা পরিমাপ করব। অর্থাৎ এটা পরিমাপ করতে গেলে আমাকে এখানে দশমিকের পরে এক ঘর পরিমাপ করতে পারছি, তাহলে এটা যদি আমরা এটাকে এই জায়গাটাকে আবার 10 ভাগে ভাগ করে দিতাম, অর্থাৎ 2.6 আর 2.7টাকে যদি আমরা 2 3 4 5 6 7 8 9 10 ভাগ করে দিতাম, তাহলে নিশ্চয় এই রকম জায়গাতে পড়তো। অর্থাৎ এই রকম জায়গাতে পড়লে তাহলে এখানে 2.161 2 3 4, তাহলে আমার দৈর্ঘ্যটা হতো 2.64, বা এখানে গিয়ে এখানে না পড়ে এখানে পড়তে পারতো আবার মাঝামাঝি, তাহলে আবার ওটাকে ভাগ করতে হতো। তাহলে এই যে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অর্থাৎ যেটা আমরা 0.1 এর কম মাপতে পারছি না, সেটা আমরা আরো ছোট আরো সূক্ষ্মভাবে কিভাবে পরিমাপ করব, সেইগুলো কিন্তু আমার এই চ্যাপ্টারে অর্থাৎ ইউনিট 1 এ এই চ্যাপ্টারে কিন্তু আমরা দেখব। যে যন্ত্রগুলোর সাহায্যে অর্থাৎ সাধারণ স্কেল ছাড়াও আরো বিভিন্ন যন্ত্র আছে, সেই যন্ত্রগুলো স্লাইড ক্যালিপার, স্ক্রু গেজ হোক, সেইগুলোর সাহায্যে আমরা কিভাবে আরো দৈর্ঘ্যটাকে সূক্ষ্মভাবে পরিমাপ করব, সেইগুলো কিন্তু আমরা নিয়ে আলোচনা করব বিস্তারিত এই চ্যাপ্টারটা। এরপরে আমাদের চলে আসছে ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে আমাদের কাইনেমেটিক্স। এই কাইনেমেটিক্সে কিন্তু দুটো চ্যাপ্টার আছে, একটা স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স আর একটা হচ্ছে ভেক্টর। তো স্মৃতিবিজ্ঞানে আমরা কি জানবো? স্মৃতিবিজ্ঞানে আমরা জানবো যে কোনো কণার পার্টিকেল, অর্থাৎ পার্টিকেল আমরা কণা তাকেই বলি যে কণাটার ম্যাস আছে উইদাউট এনি ভলিউম, কোনো আয়তন থাকবে না, আয়তন ছাড়াই যে ভর আছে কোনো বস্তু, সেটাকে বলবো আমরা পার্টিকেল, কণা। তাহলে ওই কণাটার আমরা গতি সম্পর্কে জানবো, এবং গতির কারণটা কিন্তু এখানে আমরা জানবো না। অর্থাৎ কাইনেমেটিক্স ইজ দ্য স্টাডি অফ মোশন অফ এ পার্টিকেল উইদাউট এনি রিজন, অর্থাৎ রিজন ছাড়াই আমরা যে কারণ ছাড়াই যে গতিটা বিচার করব, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। আর এই কাইনেমেটিক্সে আমরা অনেক কিছু জানবো, সেইগুলো হচ্ছে যে কোনো কণার বেগ শূন্য হয়ে গেছে কিন্তু ত্বরণ থাকতে পারে কি, সেইগুলো জানবো। বা হয়তো দেখা যাচ্ছে যে কোন একটা আমরা বস্তুকে উপরে ছুড়লাম, উপরে ছুড়লে তার বেগটা ক্রমশ কমে কেন, বা নিচে আসলে কোনো বস্তুর বেগ ক্রমশ বাড়ে কেন। অর্থাৎ আমরা দুটো পাশাপাশি ট্রেনে বসে আছি, ট্রেনে আমার ট্রেনটা স্থির আছে, পাশের ট্রেনটা গতিশীল হয়ে গেছে, আমার মনে হয় যে আমার ট্রেনটা বিপরীত দিকে চলতে শুরু হয়েছে, কেন মনে হয় এগুলো, সেই সমস্ত জিনিসগুলো এখানে আমরা জানবো। বা কেউ ট্রেনে বসে একটা বলকে উপরে ছুড়লো, কিছুক্ষণ পরে বলটা তার হাতে চলে আসে, কিন্তু সে দেখবে যে বলটা উপরে উঠলো নামলো, অর্থাৎ সে দেখবে বলটা সোজা উপরে উঠেছে আবার সোজা নিচে নেমে তার হাতে এসছে। কিন্তু যদি পাশের প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো ব্যক্তি দেখে, সে দেখবে বলটা এই রকম ভাবে একটা অধিবৃত্তাকার পথে তার হাতে এসছে। তাহলে এইগুলো কেন হয়, সেইগুলো কিন্তু আমরা স্মৃতিবিজ্ঞানে জানবো। এরপরে হচ্ছে ভেক্টর। তোমরা পড়েছো যে ভেক্টর হচ্ছে এক প্রকারের রাশি, অর্থাৎ রাশির একটা রূপ, যে রাশিটার মান এবং অভিমুখ আছে। এখানে আমরা জানবো শুধু মান আর অভিমুখ থাকলেই তাকে ভেক্টর বলা যাবে না, মান অভিমুখের সাথে সাথে আরো কিছু শর্ত আছে। অর্থাৎ আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করি সাধারণ নিয়মে, ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কিছু নিয়ম আছে, সেটাকে ভেক্টর বীজগণিত বলা হয়, ভেক্টর অ্যালজেব্রা বলা হয়। এই ভেক্টর অ্যালজেব্রা যারা মেনে চলে, মান দিক থাকলেই হবে না, ভেক্টর অ্যালজেব্রা যারা মেনে চলে তাদেরকে আমরা ভেক্টর বলবো। অর্থাৎ মান ও দিক থাকলেই ভেক্টর নয়, এরকম উদাহরণ কেন নয় সেইগুলো আমরা জানবো। বৃষ্টির সময় আমরা বৃষ্টির সময় ছাতা নিয়ে বেরোই, ছাতা নিয়ে দেখি যে সাইকেল চালাতে গিয়ে বৃষ্টিটা আমাদের সবসময় জানি উপর থেকে নিচে পড়ে উল্লম্ব হবে, কিন্তু আমরা ছাতাটাকে সামনে একটু কাত করে ধরতে হয়। কেন ধরতে হয়, কতটা কাত করে ধরতে হবে, সেইগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। বা নদীর এই পার থেকে আমরা ওই পারে যাব, ওই পারে যেতে গেলে নদীর যে স্রোত, সেই স্রোতের দিকে নৌকা চালালে কিন্তু পৌঁছাতে পারবো না, স্রোতের বিপরীত দিক করে আমাকে নৌকা চালাতে হবে, তবে আমরা বিপরীত তীরে ঠিক সোজাসুজি পৌঁছাতে পারবো। তাহলে এই কারণগুলো কি, কেন, সেইগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করে থাকব। ইউনিট 3 তে আমাদের আছে লজ অফ মোশন। অর্থাৎ আমরা জানি লজ অফ মোশনে 3টে চ্যাপ্টার আছে এখানে। লজ অফ নিউটন, লজ অফ মোশন নিউটনের গতিসূত্র, ফ্রিকশন
ঘর্ষণ আর হচ্ছে সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। তো প্রথমে আমরা নিউটনের গতিসূত্রটা ক্লাস 9 এ পড়েছি, অর্থাৎ নিউটনের গতিসূত্র F = ma, অর্থাৎ কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেটাতে ত্বরণ সৃষ্টি হয়, কতটা সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি মেপেছি। তো এই সূত্রটাকে আরো এলাবোরেটলি আমরা জানবো। এখানে দেখব যে পাখি যখন আকাশে ওড়ে, পাখি ওড়ার সময় ডানা ঝাপটায় কেন, রকেট গুলো ওড়ার সময় কেন পিছন দিয়ে ধোঁয়া বের হয়, বা আমরা যখন নাগরদোলা বা লিফটে চাপি, নাগরদোলা বা লিফট যখন উপরে ওঠে তখন আমাদের ভালো লাগে, কিন্তু যখন নিচে নামে তখন আমাদের ভয় ভয় করে। কেন ভয় ভয় করে? তাহলে সেইগুলো কিন্তু জানতে হলে আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য ওয়েট করতে হবে, সেইগুলো আমরা জানবো এই চ্যাপ্টারে। ফ্রিকশন, ঘর্ষণ, এটা এসছে অ্যাকচুয়ালি ঘষা থেকে এসছে ঘর্ষণ। তাহলে দুটো বস্তু যখন একে অপরের ঘষা খায় তাহলে সেটাই হচ্ছে ঘর্ষণ। তো এই ঘর্ষণের জন্য আমরা দেখি যে মার্বেলের মেঝেতে, অর্থাৎ মার্বেলের মেঝে হয়তো ধুয়েছে জল দিয়ে, ধোয়ার পরে আমরা যদি অসাবধানতা বশত হাঁটি তাহলে হাঁটতে গেলে কেন আমরা পিছলে পড়ে যাই। যখন বরফের উপর দিয়ে গাড়ি চালানো হয় সেটা চাকাবিহীন স্লেজ গাড়ি কেন ব্যবহার করা হয়। আমাদের সাইকেল চলছে না, ভালো লাগছে না, চালাতে খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু তেল বা মোবিল দিয়ে দিলে সাইকেলটা অনেকটা অনায়াসে খুব সহজে চলে। কেন চলে সেইগুলো কিন্তু আমরা বিস্তারিত এই চ্যাপ্টারে জানবো। এরপরে হচ্ছে আমাদের বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। এই সার্কুলার মোশনে আমরা দেখব যে আমরা যে সার্কাস খেলায় মরণ কূপে ওরা মোটরসাইকেল চালাতে পারে কেন, কি করে মোটরসাইকেলটা চালাচ্ছে, সেইগুলো আমরা কিন্তু এখানে জানবো। এরপরে হচ্ছে আমাদের ইউনিট 4, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। এই ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার অর্থাৎ আমরা এটাও ক্লাস 9 এ পড়েছি। শক্তি, ক্ষমতা আর হচ্ছে কার্য, অর্থাৎ কার্য তা আমরা পড়েছি যে কোনো বস্তুর বল প্রয়োগ করলে যদি সরণ ঘটে কার্য, আর কাজ করার সামর্থ্যটা হচ্ছে শক্তি, আর কাজ করার হার সেটাই হচ্ছে ক্ষমতা। সেইগুলো আমরা জানবো। বা আমরা জানি যে কোনো একটা উঁচু রাস্তায় যখন উঠি তখন আমাদের সাইকেলটা খুব জোরে 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 চালাতে হয়, অনেক শক্তি প্রয়োগ করতে হয় কেন। বা যখন আমরা সাইকেলটা উঁচু থেকে নিচের দিকে, ঢালু রাস্তায় নিচের দিকে নামি তখন কি হয়, আমাদের প্যাডেল না করলে সহজেই কি করে গড় 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 করে সাইকেলটা গড়িয়ে চলে। কেন চলে সেইগুলো জানতে হলে আমাদেরকে ওই চ্যাপ্টারের জন্য ওয়েট করে থাকতে হবে, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো সুন্দরভাবে জানবো সেইগুলো। এরপরে ইউনিট 5 এ হচ্ছে যে মোশন অফ এ সিস্টেম অফ পার্টিকল, অর্থাৎ কণা গোষ্ঠীর গতি। তাহলে কণা গোষ্ঠী কাকে বলছে? কণা গোষ্ঠী হচ্ছে একটা কি দৃঢ়, রিজিড বডি, অর্থাৎ দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কাকে বলা হচ্ছে? যে কণাটা অনেকগুলো কণার সমষ্টি, অনেকগুলো কণা নিয়ে গঠিত। সেই কণাগুলো মধ্যে প্রত্যেকটা যে দূরত্ব আছে, ডিস্টেন্সটা আছে, তার উপর বল প্রয়োগ করলে ডিস্টেন্সটা কখনো কমবে না, সেটাকে বলছি আমরা রিজিড বডি। তাহলে এই রিজিড বডি সম্পর্কে, দৃঢ় বস্তু সম্পর্কে আমরা জানবো, বা এখান থেকে আরো বেটার আরো কিছু জানবো। সেটা হচ্ছে যে দেখবো যে দুষ্টু ছেলেরা যখন পুকুরে স্নান করে বা নদীতে স্নান করে, পুকুরের পাড় থেকে যখন নদীতে জলে ঝাঁপিয়ে পড়ে, তাহলে ঝাঁপিয়ে পড়ার আগে বায়ুতে যখন থাকে তারা 2-3 বার ডিগবাজি কেন খেয়ে যেতে পারে। বা সার্কাস খেলার সময় যখন নর্তকীরা উপরে উড়ে খেলা দেখায় তখন কি এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে যাওয়ার সময় 2-3 বার ডিগবাজি কি করে খেয়ে যেতে পারে। তাহলে সেইগুলো আমরা কিন্তু এখানে জানবো, জানার বিষয় আমাদের। এরপরে ইউনিট 6 হচ্ছে আমাদের গ্র্যাভিটেশন, মহাকর্ষ। তোমরা জানো মহাকর্ষ আবিষ্কার করেছিল বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, এবং এটা আবিষ্কারে তোমরা জানো যে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে মহাকর্ষের জন্য, এটা তো শুনেছো। কিন্তু এখানে আমরা আরো বিস্তারিত জানবো। সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় হয়তো দেখা যাচ্ছে ইউরোপের কোনো একটা জায়গায় ফুটবল খেলা হচ্ছে, ইউরোপের স্পেনে ফুটবল খেলা হচ্ছে, সেই খেলাটা আমরা সাথে সাথে কি করে আমরা টিভিতে দেখতে পাচ্ছি, একই সাথে ওইখানকার খেলা এখানে কি করে দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো একটা জায়গায় আমাদের আবহাওয়াবিদরা বলে দিচ্ছে আগাম যে আজকে ঝড় আসতে পারে, কি করে বলতে পারছে? তাহলে ওই যে ঝড়ের ছবিটা কত কিলোমিটার বেগে আসছে, কিভাবে আসছে, কোন দিক থেকে আসছে, এইগুলো সমস্ত আমাদের ছবি করে দেখিয়ে দেয়। তাহলে ছবিটা কি কোনো সাংবাদিক গিয়ে ওইখানে সমুদ্রের ছবি তুলে নিয়ে আসে? তা কিন্তু আসে না। তাহলে ওটা কি করে আমরা জানতে পারছি? তাহলে এইগুলো জানার পিছনে যে আমাদের কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইট গুলো কি সেইগুলো আমরা এখানে এলাবোরেটলি জানবো। তাহলে এগুলো জানতে হলে আমাদেরকে ততদিন গ্র্যাভিটেশনের চ্যাপ্টার পর্যন্ত ওয়েট করতে হবে। ইউনিট 7 একটা
10 নম্বর আছে মাত্র, কিন্তু এটা একটা খুব বড় চ্যাপ্টার, অনেক বড় অংশ তোমাদের সিলেবাসে। তো প্রথম চ্যাপ্টার যেটা আছে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। তোমরা জানো একটা রাবারকে যদি আমরা টানি, টেনে ছেড়ে দিলে আবার কি হয়? ছোট হয়ে যায়, যেখানে ছিল সেখানেই চলে আসে। তাহলে এই যে ধর্মটা, অর্থাৎ তাকে টেনে আমরা বল প্রয়োগ করে বড় করলাম, আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, সেটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তো এই ইলাস্টিসিটিতে আরো যেগুলো আমরা জানবো সেটা হচ্ছে যে তোমরা যদি গিয়ে থাকো দেখবে হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজটা ঝুলন্ত অবস্থায় আছে, অর্থাৎ নিচে কোনো রকম কোনো বিম দেওয়া নেই, উপরে পুরো ঝুলছে, উপরে শূন্যর উপর। তাহলে উপরে কি করে ঝুলছে, কি কারণে ঝুলছে, সেইগুলো জানতে হলে আমাদেরকে স্থিতিস্থাপকতা চ্যাপ্টার পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এর পরের চ্যাপ্টার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। হাইড্রোস্ট্যাটিক্স মেইনলি হচ্ছে ফ্লুইড নিয়ে আলোচনা। ফ্লুইড মানে প্রবাহিত, অর্থাৎ যারা প্রবাহিত হয়। কারা প্রবাহিত হয়? তরল এবং গ্যাসীয় পদার্থ। আমরা জানি তরলটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হয়, গ্যাসটা উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তাহলে এই যে প্রবাহিত হচ্ছে ফ্লুইড, প্রবাহী, তাহলে এই প্রবাহীর যে সব ধর্ম সেইগুলো এখানে আমরা জানবো। দেখবো যে আমরা জলে যখন দেখতে পাচ্ছি, আমরা এমনি জলে আমরা যখন ডুব দিই তখন আমাদের নিজেকে হালকা মনে হয়। কেন হালকা মনে হয়, কি কারণে হালকা মনে হয়, কতটা হালকা মনে হবে, সেইগুলো আমরা এমনি হয়তো দেখা যাচ্ছে একটা নৌকা দেখা যাচ্ছে স্থল আছে, তাহলে আমরা তাকে নামাতে পারবো না, কিন্তু জলে যদি থাকে নৌকাটা দড়ি টেনে আমরা অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারছি। কেন পারছি, কিভাবে পারছি? তাহলে এইগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারের বিষয়, এইগুলোতে আমরা জানতে পারবো। বা হয়তো দেখা যাচ্ছে, আমরা জানি, তোমরা শুনেছো যে সোনা যখন অর্নামেন্ট তৈরি করা হয়, সোনার অলংকার তৈরি করা হয়, সেখানে কিন্তু অলংকারে স্বর্ণকাররা খাদ মিশায়, ভেজাল মিশায়। তাহলে সেই ভেজালটা কতটা মিশায় সেটা আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোর সাহায্যে আমরা জানতে পারবো। এর পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের ভিসকসিটি, সান্দ্রতা। তাহলে সান্দ্রতাটা হচ্ছে, আমরা যে ঘর্ষণ দেখলাম আগে, এখানে ঘর্ষণটা ছিল দুটো কঠিন তলের মধ্যে ঘষা, এখানে দুটো তরল তলের মধ্যে ঘষা, অর্থাৎ ফ্রিকশন বিটুইন টু লিকুইড লেয়ার। এই হচ্ছে আমাদের ভিসকসিটি। তো এখান থেকে আমরা জানবো যে আমাদের গরম যদি আমরা স্যুপ খাই, ঝোল খাই কোনো কিছু, তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে ঠান্ডার থেকে। ঠান্ডা হয়ে গেলে স্যুপ খেতে আমাদের ভালো লাগে না, গরম থাকলেই স্যুপটা খেতে বেশি ভালো লাগে। কেন লাগে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। বা ঝড়ের সময় দেখা যায় যে অনেক বাড়ি, টিনের বাড়ি বা এর বাড়ি চালা উড়ে যায়, কেন উড়ে যায় সেইগুলো কিন্তু আমরা এখান থেকে ভিসকসিটি এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু জানতে পারবো। এরপরে হচ্ছে পৃষ্ঠটান, সারফেস টেনশন। এখানে আমরা দেখব যে একটা পিঁপড়ে সহজেই কিন্তু জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, আমরা পারি না কেন? একটা সূচ যদি আমরা জলে ফেলি, তাহলে সূচটা জলে ভাসে, কিন্তু আমরা যদি একটা পেরেক ফেলি সেটা ভাসে না, জলে ডুবে যেতে পারে। কেন জলে ডুবে যায়? তাহলে এইগুলোর উত্তর কিন্তু আমাদের এই পৃষ্ঠটান চ্যাপ্টার কিন্তু দিয়ে দেবে। তোমাদের যে কৌতূহল সৃষ্টি হচ্ছে সেই কৌতূহলটা কিন্তু নিরসন করে দেবে। বা আমরা জানি যে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের এর ক্ষেত্রে এর পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ ও উষ্ণতা। তাহলে এই তাপ ও উষ্ণতা তোমরা জানো, পড়েছো যে আমরা তাপ মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি। সেই থার্মোমিটারের বিভিন্ন প্রকার ভেদ আমরা জানবো। তোমরা দুটো থার্মোমিটার সম্পর্কে জেনেছো, একটা ফারেনহাইট, একটা সেলসিয়াস। আরো বিভিন্ন থার্মোমিটার আছে। সেই থার্মোমিটার গুলোর মধ্যে তাদের মধ্যে সম্পর্ক, কোন থার্মোমিটারের সাহায্যে কার উষ্ণতা মেপে থাকি আমরা, সেইগুলো জানবো। আমরা যদি তাপমাত্রা কম হয় তাহলে কোন থার্মোমিটার, অনেক বেশি তাপমাত্রা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহার করব, সেইগুলো কিন্তু আমাদের এই হিট অ্যান্ড টেম্পারেচার, তাপ ও উষ্ণতা চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারবো। এর পরেরটা হচ্ছে থার্মাল এক্সপানশন অফ সলিড, লিকুইড এন্ড গ্যাস, কঠিন, তরল ও গ্যাসের প্রসারণ। তাহলে এই চ্যাপ্টারটা অনেক জায়গায় আবার বইয়ে তিনটে আলাদা, কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ আলাদা করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি তিনটে জিনিস একটাই। তাহলে এখানে আমরা জানবো যে হয়তো দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে আয়রন, বাড়িতে যখন আয়রন করি, আমরা জামা কাপড় আয়রন করি, আয়রন করার সময় তোমরা লক্ষ্য করেছো যে কিছুক্ষণ পর পর, এখন নতুন টেকনোলজির যে আয়রন গুলো, কিছুক্ষণ পর পর দেখবে একটা কাট করে আওয়াজ হয় আর লাল বাতি জ্বলে ওঠে। আবার একটু পরে আবার
কাট করে আওয়াজ হয়, সবুজ বাতি জ্বলে ওঠে। তাহলে ওটা কেন হয়? অর্থাৎ কাট করে আওয়াজ হওয়া মানেই দেখা যাচ্ছে যে ওই আয়রনের ভিতরে কারেন্টটা অন হচ্ছে আবার অফ হচ্ছে, নিজে নিজে এসে অফ হচ্ছে আবার অন হচ্ছে, আমাদের সুইচ নিজে নিজে অফ অন করতে হচ্ছে না। বা রেফ্রিজারেটর বাড়িতে থাকলে দেখবে গুঁ করে আওয়াজ হচ্ছে, কাট করে আওয়াজ হলো, অর্থাৎ ফ্রিজটা তখন বন্ধ হয়ে গেল, যতটুকু ইনটেক ততটুকু নিল, তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেইগুলো কিন্তু আমরা কঠিনের প্রসারণে থেকে জানতে পারবো। তাহলে এরপরে হচ্ছে যে আমরা জানি যে শীত প্রধান দেশে পুকুরের জল জমে বরফ হয়ে যায়। তাহলে বরফ হয়ে গেলেও তার নিচে জলচর প্রাণীরা অর্থাৎ মাছ বা অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে। কিভাবে বেঁচে থাকে সেইগুলো জানতে হলে আমাদের অবশ্যই এই তরলের প্রসারণটা জানতে হবে। তাহলে এইভাবে আমরা জানতে পারবো গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকম গ্যাসের যে প্রপার্টি আছে। আমরা গ্যাস জানি যে আমরা যে গ্যাসগুলো পড়ে থাকি সেগুলো পড়েছো বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস। তাহলে ওই বাস্তব গ্যাস বা আদর্শ গ্যাসগুলো কেন বাস্তব, কেন আদর্শ, বা তাদের প্রসারণটা কি করে হয়, আমরা তাদেরকে প্রসারণ করতে গেলে তার আকার আয়তন কিছুই নেই, তাকে রাখতে গেলে কোন একটা পাত্রে রেখে আমাদের প্রসারণ করতে হয়, সেইগুলো আমরা এই গ্যাসের প্রসারণে জানবো। এরপরে হচ্ছে ক্যালোরিমিটি, এটাও তোমাদের ছিল ক্লাস 9-এ, অর্থাৎ কোন একটা বস্তু কতটা তাপ ছাড়ছে বা কতটা তাপ বর্জন করছে সেটা আমরা পরিমাপ করতে পারবো। কোনো বস্তুর মোট তাপটা আমরা মাপতে পারবো না, কিন্তু কতটা বর্জন করলো বা গ্রহণ করলো সেইগুলো কিন্তু আমরা ক্যালোরিমিটির সাহায্যে তার সূত্র এবং তার বিভিন্ন অঙ্ক, বিশেষ করে অঙ্কটা আমরা এখানে জানতে হবে। তারপরে আমরা জানবো চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তন। তাহলে এই যে অবস্থার পরিবর্তনটা আমরা জানবো, কোন একটা পদার্থের অবস্থা তোমরা জানো তিনটে প্রধানত, কঠিন, তরল, গ্যাস। এছাড়াও আরো একটা অবস্থা আছে, সেটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, সেটার নাম হচ্ছে প্লাজমা। এই চতুর্থ অবস্থাটা, তাহলে এই যে অবস্থার পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে আমরা জানি। পদার্থের অবস্থার পরিবর্তন করলে তাপ দিতে হয়, তাপ দিলে সেই তাপটা কি করছে, অর্থাৎ ওদের ভিতরে যে অণুগুলো, সেই অণুগুলোকে দূরে দূরে সরানোর জন্য ব্যয় হচ্ছে। তাই বাইরে তারা বহিঃপ্রকাশ, আত্মপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি না, সেই আমরা এগুলো দেখব। তাহলে কি করে হচ্ছে বা প্লাজমাটা কি, অর্থাৎ প্লাজমাটা যে চতুর্থ অবস্থা, অর্থাৎ গ্যাসের পরের যে একটা অবস্থা, সেখানে কতগুলো অণু এবং আয়ন একসাথে থাকবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের প্লাজমা। তাহলে সেইগুলো আমরা এই ইউনিটে জেনে থাকবো বা জানতে থাকবো। আমরা ইউনিট 8-এ দেখেছি, ইউনিট 8-এর 3টে চ্যাপ্টার আলাদা বোঝাই যাচ্ছে। একটা প্রথম চ্যাপ্টার হচ্ছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস, আদর্শ গ্যাসের আচরণ। আমরা আদর্শ গ্যাস কাকে বলে জানি, যে সমস্ত গ্যাসগুলো বয়েল এবং চার্লসের সূত্র পুরোপুরি মেনে চলে, সম্পূর্ণ মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। অর্থাৎ বয়েল ও চার্লসের সূত্র থেকে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ আমরা দেখেছি। অর্থাৎ আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, এই সমীকরণ যারা মেনে চলে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে এবার আমরা প্রকৃতিতে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি, নাইট্রোজেন, অক্সিজেন সমস্ত গ্যাসগুলো কেউ আদর্শ গ্যাস না, অর্থাৎ এরা এই সূত্রগুলো পুরোপুরি মেনে চলে না, তারা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে কেন মেনে চলে না, বা তারা এই সূত্র না মানলে কোন সূত্র মেনে চলবে, তাহলে এইগুলো যদি আমাদের জানতে হয় তাহলে আমরা অবশ্যই এই চ্যাপ্টারটা পড়তে হবে, তবে আমরা জানতে পারবো। এর পরের চ্যাপ্টার হচ্ছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। থার্মোডাইনামিক্স সেকেন্ড চ্যাপ্টার এই পার্টের। তাহলে এই থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা হচ্ছে আমরা জানি হাতের তালু যদি ঘষি, তাহলে কি হয়, হাতটা গরম অনুভব হয়। তাহলে এখানে এই যে তালু ঘষলাম মানে কি, আমরা একটা যান্ত্রিক কার্য করলাম, তাহলে এই যান্ত্রিক শক্তিটা এখানে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বা উল্টোটাও সম্ভব, অর্থাৎ তোমরা দেখবে যে ভাত রান্নার সময় যখন হাঁড়িতে ঢাকা দেওয়া হয়, ঢাকা দিলে কিছুক্ষণ পর পর ভাতটা যখন ফুটতে থাকে ঢাকাটা বারবার উপরে ওঠে, তার মানে ওই যে তাপটা এখানে যান্ত্রিক কার্য করছে। তাহলে এই যে তাপ আর কার্যের রূপান্তর হচ্ছে, সেই রূপান্তরটা কি সমীকরণ অনুযায়ী হবে, কিভাবে হবে, কতটা হবে, সেইগুলো আমরা জানবো। বা এটার সাহায্যে কিভাবে দেখা যায় যে একটা জলপ্রপাতের জল উপর থেকে নিচে পড়ছে, দেখবো আমরা উপরের জল আর নিচের জলের টেম্পারেচারের পার্থক্য দেখা দিবে, অর্থাৎ নিচের জলের টেম্পারেচার সামান্য হলেও একটু বেশি হবে, কেন হবে সেটা আমরা জানবো। বা এই তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্র এখানে জানবো, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ইত্যাদিগুলো আমরা এই তাপগতিবিদ্যা থেকে জানতে থাকবো।
এরপরে হচ্ছে হিট ট্রান্সফার, তাপের সঞ্চালন। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তাপ যায়, আমরা জানি যে যে পদ্ধতিতে যাচ্ছে সেটা তাপ সঞ্চালন। সেটা তিনটে পদ্ধতিতে হয়, অর্থাৎ সূর্য থেকে তাপ একটা পদ্ধতিতে আসে জানি আমরা। তাহলে সূর্য থেকে যে আসছে সেই তাপটা কোন পদ্ধতিতে আসছে, কিভাবে আসছে, বা এইগুলোর সাহায্যে আমরা দেখব যে কালো কালারের ছাতা ব্যবহার করা উপযুক্ত কেন, কেন কালো ছাতায় কালো রঙের ছাতা ব্যবহার করলে আমাদের ভালো মনে হয়, সুবিধা মনে হয় গরমকালে। বা গরমকালে দেখব আমরা যে জুতো পালিশ করে জুতো পরলে সেই জুতোটা বেশি আরামদায়ক মনে হয়, কমফোর্ট মনে হয়। বা আমরা দেখব যে শীতের দিনে গরম পোশাক পরি, সেই পোশাক পরলে আমাদের আরাম বোধ হয় কেন, সেইগুলো আমাদের জানতে হলে এই চ্যাপ্টারটা আমরাকে অবশ্যই জানতে হবে, তবে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে জানতে পারবো। আমাদের সিলেবাসের যে লাস্ট ইউনিট, সেই লাস্ট ইউনিট হচ্ছে অসিলেশন ওয়েভ, 10 নম্বর থাকে। এখানে মোটামুটি 4টে চ্যাপ্টার বা 4টে ভাগে ভাগ থাকে, কোনো কোনো বইয়ে 5টা 6টা করে, মেনলি 4টে পার্ট। প্রথমে সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। তো এখানে আমরা দেখব যে আমরা জানি যে একটা ঘড়ি, আগেকার দিনের যে ঘড়ি দোলকওয়ালা যুক্ত ঘড়ি দুলছে, তাহলে কি হয়, কোন একটা বিন্দু সাপেক্ষে আমরা একটা কোনো বস্তুকে সুতোয় বেঁধে যদি ঝুলিয়ে দিই, ঝুলিয়ে দিয়ে এটাকে একটু টেনে দিলাম, টেনে দিলে কি হবে, এই সুতোটা এই যে অবস্থান ছিল তার প্রথমে সাম্য অবস্থান, এর সাপেক্ষে ডান দিক বাম দিক করতে থাকবে। তাহলে এই যে দুলছে, তাহলে এই দোলাটা কিভাবে দুলছে, তার দুলের জন্য কতটা সময় লাগবে, বা দোলকের দৈর্ঘ্য কত হলে ইত্যাদি এই বিষয়গুলো আমরা বের করতে পারবো। বা একটা স্প্রিং ধরো আছে, স্প্রিং, সেই স্প্রিং এর এক প্রান্তে একটা ভর ঝুলিয়ে রেখেছি, এটাকে একটু টেনে ছেড়ে দিলাম, তাহলে দেখবো এই স্প্রিংটা এই প্রথম অবস্থানের সাপেক্ষে উপর নিচে দুলতে থাকবে। তাহলে এই যে দুলছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এই সরল দোলগতিতে, সিম্পল হারমোনিক মোশনে জানতে পারবো। আর এই দোলার ফলে দেখবো একটা বায়ুতে বা যেখানে থাকবে সেখানে একটা কম্পন তৈরি হবে, সেই কম্পনটাই হচ্ছে ভাইব্রেশন। আমরা জানি একটা কাঁসার বাটিকে যদি আমরা টোকা দিই, তাহলে টোকা দিলে কাঁসার বাটিটা প্রচন্ড জোরে, অর্থাৎ কাঁসার বাটিটাকে টোকা দিলে এটা প্রচন্ড জোরে এইভাবে কাঁপতে থাকে। তাহলে এই যে কম্পন সৃষ্টি হচ্ছে, এই কম্পনটা কিভাবে সৃষ্টি হচ্ছে, বা কারা কম্পন সৃষ্টি হয়, বা এই কম্পনের জন্য দেখা যাচ্ছে যে কিভাবে কেউ কাঁপবে। বা কোন একটা, তোমরা শুনেছো যে ফরাসিতে একটা সেতু দিয়ে সৈন্য মার্চ করে যাচ্ছিল, সেতুটা ভেঙে গেছিল, কেন ভেঙে গেছিল, বা কেন সোনাদের সেতু দিয়ে যাওয়ার সময় বারণ করা হয় মার্চ করতে, তাহলে সেইগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারে জানবো। এরপরে হচ্ছে তরঙ্গ, ওয়েভ। তোমরা সবাই দেখেছো পুকুরে একটা যদি ঢিল ফেলি, আমরা ঢিল ফেললে সেখানে একটা আলোড়ন, আন্দোলন সৃষ্টি হয়, সেই আন্দোলনটা এইরকম করে চারিদিকে পুকুরের পাড়ের দিকে চলে আসে, তার মানে একটা কি তৈরি হলো, ঢেউ, তরঙ্গ। তাহলে ওই যে ঢেউ তৈরি হচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ। সেই তরঙ্গটা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে বিস্তার লাভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাচ্ছে। ফলে এই যে আমি কথা বলছি, এখানেও বায়ুতে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে বায়ু আছে বলে আমার কথাটাকে নিয়ে যাচ্ছে, তোমরা শুনতে পাবে বা শুনতে পাচ্ছ। যদি বায়ু না থাকতো তাহলে কিন্তু আমরা শুনতে পেতাম না, বা শুনতে আমরা পেতাম না। যেমন চাঁদে কেউ কথা বললে শুনতে পাবে না, কারণ চাঁদে কথা, বায়ু নেই, বায়ু শব্দটাকে বহন করে নিয়ে যায় না। বা একটা নল দিয়ে যদি আমরা কথা বলি, সেই নলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন কথাটা যাবে, সেখানে আমরা দুবার কথাটা শুনতে পাবো, অর্থাৎ একবার বায়ুর ভিতর দিয়ে যাবে, একবার ওই নলের যে ধাতব উপাদান সেখান দিয়ে যাবে। আমরা একটা ট্রেন দেখতে পাচ্ছি না, কিন্তু ট্রেন আসছে কিনা সেটা শোনার জন্য আমরা ট্রেনের লাইনে, তোমরা অনেক সিনেমায় দেখেছো, কোন একজন হয়তো ট্রেনে চাপবে, খুব দরকার, সে ট্রেনের লাইনে কান পেতে রেখেছে, কান পেতে রেখে শব্দ শুনে বুঝতে পারছে যে এই লাইনে ট্রেন এসছে, কারণ ওই লোহার ভিতর দিয়ে শব্দের যে বেগটা, গতিবেগটা অনেক বেশি হয়। তাহলে কতটা বেশি হয়, বা শব্দের বেগ কোন কোন জিনিসের উপর নির্ভর করে, সেইগুলোই আমার কিন্তু এই তরঙ্গ বিষয়ের আলোচ্য বিষয়। এরপরে লাস্ট যেটা জানবো আমরা, তরঙ্গের উপরিপাত। উপরিপাত কথার মানে একে অপরের উপর চেপে যাওয়া, একে অপরের সঙ্গে মিশে যাওয়া। দুটো তিনটে তরঙ্গ যদি এক জায়গায় মিশে যায়, তাহলে মিশে গেলে কি রকম জিনিস সৃষ্টি হবে, সেইগুলো থেকে আমরা জানতে পারবো। যে দেখবো যে আমরা যদি একটা শিশিতে ফু দিই, তাহলে ফু দিলে সুন্দর একটা আওয়াজ তৈরি হয়, বেহালা বা সেতারে আওয়াজ হচ্ছে, বাঁশিতে ফু দিলে আওয়াজ সৃষ্টি হচ্ছে,
কেন সৃষ্টি হচ্ছে, কিভাবে সৃষ্টি হচ্ছে, বা দেখবো যে এমনি আমরা শিশির থেকে বাঁশিতে শব্দ করলে বেশি শ্রুতি মধুর শব্দ হচ্ছে, বেশি শুনতে ভালো লাগছে, কেন ভালো লাগছে, এইগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। বা তোমরা স্টেশনে দাঁড়িয়ে আছো, একটা ট্রেন তোমাদের দিকে আসছে শব্দ করতে করতে, তোমরা দেখবে মনে হবে যে শব্দটা ক্রমশ জোরে হচ্ছে, জোরালো হচ্ছে, কেন এটা মনে হয়? বা ট্রেনটা যখন তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে তখন মনে হবে যে শব্দটা আস্তে 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 কমতে থাকছে। তাহলে এই যে কমতে থাকছে, কেন কমতে থাকছে, তাহলে সেইগুলো আমরা কিন্তু ক্যালকুলেশন করে, অর্থাৎ এগুলো কতটা কমবে, কেন কমছে, বা পরিবর্তনটা কিসের উপর নির্ভর করবে, এই সমস্তগুলো জানতে হলে আমাদের এই পাঠটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা গোটা সিলেবাসটা সম্পর্কে দেখলাম। এবার আমাদের পরীক্ষায় যে কতগুলো কোশ্চেন বা কোন টাইপের কোশ্চেন করব সেটা আমরা এক ঝলকে দেখে নেব। তো আমাদের প্রথমে যেটা থাকে কোশ্চেন টাইপ। টাইপ আমাদের মোট 5টা টাইপের কোশ্চেন থাকে তোমাদের সিলেবাসে 70 নম্বরের। তো প্রথমে সেকশন 1, সেকশন 1 এ এমসিকিউ থাকে। তোমরা জানো এমসিকিউ করেছো ক্লাস 10 এ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ একটা প্রশ্নের 4টে উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সঠিকটা চুজ করে নিতে হবে। সেটা থাকে 14খানা। 14খানা প্রত্যেকটার জন্য বরাদ্দ থাকে 1 নম্বর করে। সেটার জন্য তাহলে 14খানায় 1 করে হলে 14 নম্বর। এরপরে সেকশন 2 এ তোমাদের ভেরি শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা একটা বাক্যে হতে পারে বা একটা কথায় হতে পারে, 2-3টা কথায় বা একটা কথায় হতে পারে। সেখানে 4টে কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য বরাদ্দ থাকে 4 করে, সেখানে তোমাদের 4 নম্বর। এরপরে সেকশন 3, সেটা হচ্ছে শর্ট অ্যান্সার, সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম টাইপের। সেখানে 5টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, তাহলে 5 দুগুণী 10। এরপরে সেকশন 4 এ আবার শর্ট অ্যান্সার টাইপ, অর্থাৎ দ্বিতীয় ধরনের শর্ট অ্যান্সার টাইপ, সেটা হচ্ছে 9টা কোশ্চেন থাকে, 3 করে প্রত্যেকটা কোশ্চেনের জন্য, তাহলে 3 করে হলে 3 9 কত 27। এরপরে সেকশন 5, যেটা সেই সেকশন 5 এ তোমাদের লং অ্যান্সার বা এসে টাইপ, বড় কোশ্চেন থাকে 3টে, 5 নম্বর করে প্রত্যেকটা, সেটা 3 পাচ্ছে 15। এবার এখানে বলে রাখি তোমাদের, এখানে যে কোশ্চেন গুলো আমরা দেখলাম, তাহলে টোটাল কত হলো? তাহলে এখানে যদি যোগ করি দেখবো টোটাল 70। তোমাদেরকে কটা কোশ্চেনের উত্তর দিতে হবে? 14 আর 4 18, 18 আর 5 23, 23 আর 9 32, আর 3 35, মোট 35খানা কোশ্চেনের উত্তর দিতে হবে। এবার প্রত্যেকটা সেকশনে যেখানে যটা কোশ্চেন বলা হয়েছে তার বেশি কিন্তু কোথাও কোশ্চেন তোমরা পাবে না। তোমাদের যেমন ক্লাস 10 এ ছিল যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, বা যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, 3টে বেশি বা 2টো বেশি থাকবে, এখানে কিন্তু তা থাকবে না। এখানে 14খানা করতে হবে, 14খানায় থাকবে, এখানে কোনো অপশন বা কিছু থাকবে না। এখানে 4টে কোশ্চেন থাকবে, এখানে 4টেই করতে হবে। কি থাকে? দুটোতে অর দেওয়া থাকে, অর্থাৎ দুটো কোশ্চেনে অর থাকে। তো তুমি ওই 6টা কোশ্চেনের মধ্যে 4টে করতে পারবে না, যেটা অর দেওয়া আছে সেটাই তোমাকে করতে হবে, অথবা ওই কোশ্চেনটা বা অথবাটা যে কোনো একটা। এরপরে 5টা কোশ্চেন, এখানে তোমাদের 2টো বা 3টেতে অর দেওয়া থাকে। এই 9টা কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে 7টা কোশ্চেনে অর দেওয়া থাকে, 2টোতে বা 3টেতে অর দেওয়া থাকে না। তাহলে এরপরে 3টে কোশ্চেন থাকে সে টাইপের, এখানে প্রত্যেকটা কোশ্চেনে অর দেওয়া থাকে, অর্থাৎ 3টে, ওখানে 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, অর্থাৎ 15 নম্বরেরটা বা অরটা যে কোনো করতে পারো, বা 16 নম্বর বা অর যে কোনো করতে পারো, 17 বা যে কোনো অর যে কোনোটা করতে পারো। এইভাবে আমরা এই কোশ্চেন গুলো করতে হবে। তাহলে এই নাম্বারের ডিস্ট্রিবিউশনটা আমরা তোমাদের ইউনিট ওয়াইজ, কোন ইউনিটে কোন টাইপের কোশ্চেন কটা থাকে সেটা আমরা ডিসপ্লে বোর্ডের সাহায্যে দেখে নেব। আজকে এই পর্যন্তই। আমরা আজকে ক্লাস এক্সআই অর্থাৎ 11 এর যে ফিজিক্স সিলেবাস তার উপর একটা ব্রিফ আউটলাইন আমরা দিয়েছি। তোমাদের দেখবে এই চ্যাপ্টারটা, তাহলে এইগুলো আমাদের বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে তোমরা সঙ্গে থাকবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটা, তাহলে আমি আরো তোমাদের থেকে অনুপ্রাণিত হব, আরো ভালো তোমাদের জন্য করার চেষ্টা করব। অর্থাৎ তোমরা সঙ্গে থাকো, ভালো থাকো, এই হচ্ছে আমাদের আজকে